সালাউদ্দিন আহমেদ যিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের পূর্বে নিজের দলের কাছ থেকেই শোকজ খেয়েছিলেন এস আলমের গাড়ি ব্যবহার অথবা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করার জন্য। অথচ এস আলম গ্রুপ এই বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, 1,70,000 কোটি টাকার উপরে তারা এখান থেকে পাচার করেছে। এগুলো যখন যাচাই বাছাই করা হয়েছে তখন দেখা গিয়েছে গোয়েন্দা রিপোর্টে যে এই টাকার অধিকাংশই হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে, দেশে এই টাকার সিংহভাগই আসলে নাই। অর্থাৎ সেখানে রিসিভার নিয়োগ দেওয়ার পরেও দেখা গিয়েছে এস আলম গ্রুপের যে সম্পত্তি এই দেশে রয়েছে তা যদি একসাথে ক্রক করা হয় তাতেও যে পরিমাণে ব্যাংক ঋণ তারা নিয়েছে এগুলো সবই হচ্ছে ব্যাড ডেট। একেবারে ব্যাড ডেটগুলো ঋণ পরিশোধ করতেও বেগ পেতে হবে, তাদের এই সম্পত্তি দিয়ে 10 ভাগের 1 ভাগও করা আসলে সম্ভব নয়। সেই পলাতক আসামিদেরকে আমরা জানি নির্বাচনের সময় তাদের সহযোগিতা নেওয়া হয়েছিল। সালাউদ্দিন আহমেদ যিনি ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের পূর্বে নিজের দলের কাছ থেকেই শোকজ খেয়েছিলেন এস আলমের গাড়ি ব্যবহার অথবা তাদের কাছ থেকে আর্থিক সুবিধা গ্রহণ করার জন্য। কিন্তু সেই এস আলম আষ্ঠে পৃষ্ঠে আজকে জড়িয়ে ধরেছে বিএমপিকে, পাশাপাশি আরও কিছু অ্যাক্ট যেগুলো সংশোধন করা হয়েছে অথবা যেগুলো ল্যাপস করে দেওয়া হয়েছে, যেগুলো উত্থাপন করা হচ্ছে না, এগুলো জনমনে তীব্র সন্দেহ সংশয়ের সৃষ্টি করেছে। গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ, এই অধ্যাদেশে কী সমস্যা? তারা নিজেরা বলে আমরা মাজলুম, আমরা আমরা জুলুমের শিকার, কিন্তু সংসদে দাঁড়িয়ে এই গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ তারা বাতিল করে দিচ্ছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে এবং জাতির সামনে মিডিয়া ব্যবহার করে মিথ্যাচার করছে তারা। সেখানে 5 জন কমিশনার তারা পদত্যাগ করেছে এবং কি সমস্যাগুলো হয়েছে তা তারা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করেছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত এলাকাগুলোতে ঘুরে ঘুরে যে বিষয়গুলো মানুষের কাছে শোনার চেষ্টা করছি, তাদের কথাগুলো বলার চেষ্টা করছি, এগুলো মিডিয়ার মাধ্যমে জনগণের এই কথাগুলো সরকারের কাছে আমরা আবেদন হিসেবে উপস্থাপন করছি। কিছু কিছু ক্ষেত্রে বিক্ষোভ মিছিল করছি, মানববন্ধন করছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা সরকারকে সহযোগিতা করার মানসিকতা নিয়েই মূলত এই জাতীয় কার্যসূচিগুলো পালন করছি, যাতে সরকার বুঝতে পারে জনগণের পালস কি, জনগণ আসলে কি চায়। সংবিধানের যে 7ম অনুচ্ছেদের মধ্যে জনগণকে এই রাষ্ট্রের মালিক বলা হয়েছে। সেই মালিকদেরকে মালিক যাদেরকে ক্ষমতায় বসিয়েছে, অর্থাৎ যারা হচ্ছে সেবক হিসেবে ক্ষমতায় বসেছে, এই সেবকেরা এখন মালিকের কথা শুনছে না। এমন যদি চলতে থাকে কতক্ষণ আর চলতে থাকবে? গণভোটের রায় দিল 70% মানুষ, তারা বলল যে আমাদের এই 4টা বিষয়ের উপরে আমরা হ্যাঁ ভোট দিলাম, তোমরা এর উপরে কার্যকর ব্যবস্থা গ্রহণ করো। দুনিয়ার ইতিহাসে গণভোট হয়েছে এবং তার রায় বাস্তবায়নে গড়িমসি অথবা করে নাই, এটা মনে হয় বাংলাদেশ ছাড়া আর খুব বেশি জায়গায় কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। বিএমপির কথা আমরা বলছি যে বিএমপি ক্ষমতায় এসেছে, তাদের জন্মগত জায়গাটাই ছিল হচ্ছে গণভোটের মাধ্যমে তাদের বৈধতা, এবং তারাই হচ্ছে এই দেশের ইতিহাসে যে গণভোটগুলো হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে বেনিফিশিয়ারি, এবং এই ক্ষমতায় বসার মধ্য দিয়ে তাদের লেজিটিমেসি তৈরি হয়েছে এই গণভোটের রায়ের মধ্য দিয়ে। কনস্টিটিউশনের দোহাই দিয়ে যে কথাগুলো তারা এখন বলছে, এটা জনগণ এত কনস্টিটিউশনাল ল্যাঙ্গুয়েজগুলো বুঝে না। কোন অধ্যাদেশ পাশ করা হচ্ছে কি হচ্ছে না আমাদেরকে বোঝানোর চেষ্টা করছে। 133টার মধ্যে তো 90টার অধিক বাস্তবায়ন করে ফেললাম, এই 20-25টা যা আছে এইটা কি এত অল্প সময়ের মধ্যে করা সম্ভব? সময় তো এখনও পড়ে আছে, আস্তে আস্তে আমরা এগুলো পরবর্তীতে বিল আকারে আবার উপস্থাপন করব। জনগণ এত কিছু বুঝতে চায় না। তোমার 98টা উঠানোর সুযোগ হইল, যেই জিনিসটা জনগণ প্রত্যক্ষ ভোট দিয়ে দীর্ঘদিন পরে তাদের ভোটাধিকার প্রয়োগ করলো, সেই গুরুত্বপূর্ণ জিনিসটাকেই তুমি ওভারলুক করলা, বাদ দিলা, আবার বলছো জনগণ আস্থা রাখুক তোমাদের উপরে। জনগণ তোমাদের উপরে আস্থা রাখতে চায় না। দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে এই বর্তমান সরকার। ইন্টারিম গভর্নমেন্ট কিছু ফরমেশন নিয়ে এসেছেও বেসিক কিছু জায়গায়। আপনারা দেখেছেন ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিল, 5টা ব্যাংক তারা একসাথে করে দিয়েছিল, 4টা এস আলম গ্রুপের মালিকানাধীন, এরপরে নাসা গ্রুপের মালিকানাধীন। তাদেরকে আবার মালিকানা ফেরত দেওয়ার জন্য এই গভর্নমেন্ট ব্যাংক রেজুলেশন যে অর্ডিন্যান্স তার 18 ক সংযুক্ত করেছে। 7% মালিকানা কারো থাকলে তারা আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলো ফিরে চলে যাবে। আমাদের বিদ্যুৎ এবং জ্বালানি খাতের দিকে যদি তাকাই, তাহলে আমরা যেটা বলতে পারি একটা সিঙ্গেল সেন্টেন্সে, সেটা হচ্ছে এই সেক্টর দুটো পারপিচুয়াল ভালনারেবিলিটিতে আছে, তাই না? কারণ কন্টিনিউয়াস ভালনারেবিলিটি যেটা আমরা দেখছি, প্রথম এটা চোখে পড়ে লোকজনের মাঝে। আমরা যারা অ্যানালাইসিস করি তারা আমরা 6, 7, 8, 10 বছর আগে থেকেই বুঝতে পারছিলাম যে আমরা মাত্রাতিরিক্ত একটি আমদানি নির্ভর জ্বালানির দিকে যাচ্ছি, যেটা আমাদের ইকোনমির জন্য কোনোভাবেই সাস্টেনেবল না। কিন্তু
খালি চোখে মানে যারা সাধারণ জনগণ যারা এত কিলোওয়াট আওয়ার মেগাওয়াট জুলস এসব জিনিস নিয়ে ভাবেন না, তাদের কাছে এটা প্রথম আসে করোনা ভাইরাসের পরে, তাই না? তখন এই জিনিসগুলো পত্রপত্রিকায় বেশি বেশি আসা শুরু হয় যে আমাদের একটা ওভার ক্যাপাসিটি তৈরি হয়েছে, যে কারণে ক্যাপাসিটি পেমেন্ট লাগে। এবং এটা আরও ওপেনলি সবার সামনে ধরা পড়ে ইউক্রেন রাশিয়া ক্রাইসিসের পরে, যখন দেখা যাচ্ছিল যে আমাদের যথেষ্ট সক্ষমতা আছে কিন্তু আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারছি না, আমরা জ্বালানি আমদানি করতে পারছি না। এবং একই ভালনারেবিলিটি আমরা আবার মিডল ইস্ট ক্রাইসিসের কারণে দেখতে পাচ্ছি। তো এর কারণটা যদি আমরা দেখি তাহলে গত 4-5 বছরে আমাদের ওভারঅল প্রাইমারি এনার্জি এখানে আমাদের আমদানি নির্ভরতা সিগনিফিকেন্টলি বেড়েছে, যেটা 5 বছর আগেও ছিল 47%, সেটা এখন 62.5%। এবং এভাবে যদি আমরা আগাতে থাকি এটা খুব দ্রুতই হয়তো 2030-35 গিয়ে এটা 80-85 বা 90% গিয়ে আমরা পৌঁছবো। তার মানেটা কি? তার মানে হচ্ছে আমাদের ট্রানজিশন করতে হবে, এবং অন্যান্য দেশ এনার্জি ট্রানজিশন করছে এবং আমাদেরও সেদিকে যেতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে ট্রানজিশন প্রসেস কিন্তু সারা পৃথিবীতে অনেক আগে থেকেই হচ্ছে। একসময় আমরা অন্য ফিউয়েলে ছিলাম, সেখান থেকে কয়লা, তেল, কয়লা, দেন গ্যাস এবং আদার সোর্সে আমরা যাচ্ছি। তো আমাদেরকেও সেই ট্রানজিশনটা করতে হবে, এবং সেটা আমাদের রেলিভেন্স এবং এভিডেন্স দুইটার উপর বেস করেই করতে হবে। এখন আসি আমাদের বিদ্যুৎ খাতের যে অবস্থা দাঁড়িয়েছে। দেখুন, আমাদের ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে প্রায় 29,000 মেগাওয়াট, এবং যদি আমরা ডিরেটেড ক্যাপাসিটি চিন্তা করি, অর্থাৎ যেটার উপর আমরা ডিপেন্ড করতে পারি, সেটা প্রায় 27,000 মেগাওয়াট। কিন্তু কিছুদিন আগেই এপ্রিলের 23-24 তারিখেই দেখলাম আমরা 3,000 মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে, তাই না? মাত্র 16,700 মেগাওয়াট ডিমান্ড। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে 2024 সালের তুলনায় ডিমান্ড ডিস্ট্রাকশন হয়েছে এখন পর্যন্ত আমরা যদি দেখতে পাই। কারণ 2024 সালের ম্যাক্সিমাম পিক ডিমান্ড ছিল 17,200 মেগাওয়াট, সেটা 2025 সালে এসে জুলাই মাসের দিকে দেখা গেল 17,099 মেগাওয়াট। এবছর এখনও এপ্রিল মাসে 17,000 মেগাওয়াট ক্রস করেনি। তার মানে কিছুটা ডিমান্ড ডিস্ট্রাকশন দেখা যাচ্ছে। এর কারণ হতে পারে ইন্ডাস্ট্রিগুলো আসলে সাফিসিয়েন্ট এনার্জি পাচ্ছে না, যে কারণে নিউ ইনভেস্টমেন্ট হচ্ছে না, আরও ফ্যাক্টর থাকতে পারে এর সাথে। তো এখন ওভারঅল যে জিনিসটা করতে হবে, এনার্জি সিকিউরিটিও যেমন বাড়াতে হবে, সেই সাথে ট্রানজিশনের অপশনগুলো যদি দেখি, দেখুন আমরা দিনের বেলায় ব্যবহার করি অত্যন্ত এক্সপেন্সিভ তেল, ফার্নেস অয়েল। তো ফার্নেস অয়েলে আমরা কতটুকু বিদ্যুৎ উৎপাদন করি? গত অর্থ বছরে আমরা 10.8% মতো আমরা বিদ্যুৎ উৎপাদন করেছি, যেটা হচ্ছে 10,860 গিগাওয়াট আওয়ার, এবং প্রতি ইউনিটে খরচ হয়েছে, প্রতি কিলোওয়াট আওয়ারে খরচ হয়েছে 27 টাকার উপরে। এটা অত্যন্ত এক্সপেন্সিভ তেল, এক্সপেন্সিভ বিদ্যুৎ। এখন যদি আমরা আমাদের আশেপাশের দেশগুলোর সাথে তুলনা করি, ভারত এবং পাকিস্তান, তারা দুটো দেশই 1% নিচে ব্যবহার করে এই তেল, খরুচে তেল। ভিয়েতনাম, যারা আমাদের অ্যাপারেল সেক্টরের প্রতিদ্বন্দ্বী, যাদের সাথে আমরা কম্পেয়ার করি, তারা কতটুকু ব্যবহার করে? তারাও 1%-এর নিচে, ইনফ্যাক্ট 0.02% বা 0.03%। তো কাজে এটা একটা লো হ্যাঙ্গিং ফ্রুট, দিনের বেলায় সূর্যের আলো ব্যবহার করে দিনের বেলায় তেলের ব্যবহারটাকে কমানো, এবং সেটা যদি আমরা করি, আমরা 8-9 টাকা 10 টাকার ভিতরে আমরা সেটা করতে পারি, সাশ্রয় হবে 15-16 টাকা। ব্যাটারি স্টোরেজ এক্সপেন্সিভ, কিন্তু গ্র্যাজুয়ালি খরচ কমছে। তেলের সাথে যদি কম্পেয়ার করা হয় তাহলে এখনই এটা ফিজিবল। সো রাতের বেলাও সেটা চিন্তা করা যেতে পারে। এই যে তেল ভিত্তিক পিকিং পাওয়ার প্ল্যান্টগুলো আছে, এটার 70%-এর মতো যদি আমরা কমাতে পারি, 11,000 কোটি টাকা বা 10,000 কোটি টাকার মতো ফার্নেস অয়েল আমদানি প্রতি বছর কমানো সম্ভব। সো আমদানি নির্ভরতা এখানে কমানোর সুযোগ আছে। এর পাশাপাশি যেটা হচ্ছে, আমাদের অন্য সময়েও রিনিউয়েবলের ব্যাপারটা চিন্তা করতে হবে। লো হ্যাঙ্গিং ফ্রুট হিসেবে আছে ইন্ডাস্ট্রির রুফটপ সোলার। ইন্ডাস্ট্রিগুলোতে শ্রেডার ডাটা অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি 300 মেগাওয়াটের মতো হয়েছে, 300+ মেগাওয়াট। কিন্তু আমি ইন্ডাস্ট্রিগুলোর সাথে, দেশ ইন্ডাস্ট্রির সাথে কথা বলে দেখেছি, এটা অলরেডি 500 মেগাওয়াটের উপরে রুফটপ সোলার তারা করেছে, এবং এই খাতে আরও পটেনশিয়াল আছে। অ্যাটলিস্ট 3,000 মেগাওয়াট বা 3,500 মেগাওয়াট আমরা করতে পারি। তো কাজে এটা দ্রুততার সাথে করা প্রয়োজন, যেহেতু বাজেট আসছে, এই খাতের যে প্রতিবন্ধকতা আছে গভর্নমেন্টের, সেটা দূর করা প্রয়োজন। ফর এক্সাম্পল, ডিসপ্রপোর্শনেটলি এই রুফটপ সোলার বা সোলার ইরিগেশন দুটোই হাইলি ইম্পোর্ট ডিউটি দ্বারা অ্যাফেক্টেড। 28.73% ইম্পোর্ট ডিউটি আছে সোলার প্যানেলে, ইনভার্টারও 28.73%। অন্যদিকে স্ট্রাকচার যে আছে যার উপর বসানো হবে, সেটা 61.8% আমদানি শুল্ক আছে। এখন আমরা যখন আমদানি নির্ভরতার দিকে এইভাবে পৌঁছে গেছি, বিদ্যুৎ খাতে 65%-এর উপরে, অন্যদিকে প্রাইমারি এনার্জিতে 62%-এর উপরে, সে জায়গায় এই রুফটপ সোলারের এই অ্যাক্সেসরিজগুলোর উপরে আমদানি শুল্ক থাকাটা সত্যিকার অর্থে অমূলক। কাজেই বাজেট যেহেতু আসছে, জুনের 4 তারিখে সম্ভবত গভর্নমেন্ট অ্যানাউন্স করবে, তো এটা একটা জায়গা হতে পারে যে একটা 2 বছর বা 3 বছরের জন্য আমদানি শুল্ক পুরোপুরি ওয়েভার দিয়ে দেওয়া। ইভেন ব্যাটারি এনার্জি স্টোরেজের ক্ষেত্রে 61.8% আমদানি শুল্ক আছে। এখন ইন্ডাস্ট্রিগুলো যখন বিদ্যুতের জন্য সাফার করছে, এই আনইন্টারাপ্টেড সাপ্লাই পাচ্ছে না, অন্যদিকে
তারা সাফিসিয়েন্ট গ্যাস সাপ্লাইও পাচ্ছে না, সেই ক্ষেত্রে তাদেরকে ব্যাটারি এনার্জি স্টোরেজের আমদানি শুল্কটা ওয়েভ যদি করে দেওয়া হয়, কোনো ইন্ডাস্ট্রি হয়তো সেই সুযোগটা নিবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা গ্যাসের যে বিষয়টা, আমাদের নিজস্ব গ্যাস উৎপাদনটা পিক করেছিল 2016-17 দিকে। আমরা যদি বিভিন্ন দেশের ডাটা দেখি তাহলে সর্বোচ্চ উৎপাদনে যখন যায় একটা দেশের গ্যাসের লোকাল গ্যাস, ডোমেস্টিক গ্যাস, এটা অ্যাটলিস্ট কয়েক বছর সাস্টেইন করে। আনফর্চুনেটলি আমাদের এটা সাস্টেইন করেনি। 2016-17 সালে পিক ছিল, তারপরের বছর থেকে এটা ফল করা শুরু করে এবং আমরা এলএনজির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই। আমরা গত অর্থ বছরে যে পরিমাণ এলএনজি আমদানি করেছি সেটা হচ্ছে আমাদের টোটাল গ্যাস কনজাম্পশনের মাত্র 28.8%। তার জন্য আমরা ব্যয় করেছি $3.5 বিলিয়ন উপরে। আর এখন মিডল ইস্ট ক্রাইসিসের পরে আমাদের যে দামে এলএনজি কিন্তু হচ্ছে স্পট মার্কেট থেকে, সেটা হচ্ছে আপনার মোর দেন $20 পার MMBTU। এবং এর কারণে আমরা এপ্রিল থেকে জুন মাস, এবছরের এপ্রিল থেকে জুন, এই পিক সামার টাইমের কথা যদি চিন্তা করি এবং এটাকে যদি কম্পেয়ার করি 2024-25 অর্থ বছরের এপ্রিল থেকে জুন মাস, সমপরিমাণ এলএনজি যদি এবছর আমদানি করতে যাই তাহলে গভর্নমেন্টকে $1 বিলিয়ন উপর এক্সট্রা সাবসিডি দিতে হবে শুধুমাত্র এলএনজিতে, রিগ্যাসিফিকেশন এবং টার্মিনাল কস্ট ছাড়া। কাজেই আমাদের এই কস্টগুলোকে ফ্যাক্টর ইন করতে হবে আমাদের টোটাল এনার্জি সিস্টেমে, যে আমরা কীভাবে জ্বালানি নিরাপত্তা বাড়াবো এবং আমদানি নির্ভরতা আসলে কমাবো এবং খরচগুলোও কমাবো। আরেকটি বিষয় আমার প্রথম বক্তা বলে গেছেন বিদ্যুৎ খাতের ভর্তুকির কথা, সেখানে একটি স্ট্যাটিস্টিক দিই, সেটা হচ্ছে 18-19 সালের দিকে আমাদের এই খাতে রেভিনিউ শর্টফল ছিল 8,000 কোটি টাকার মতো, 2018-19 সালে বা 17-18 সালে যদি ভুল না হয়। সেটা গত অর্থ বছরে গিয়ে হয়েছে 55,600 কোটি টাকা। এর মূল কারণ কিন্তু হচ্ছে আমাদের উৎপাদন খরচ 12 টাকা 10 পয়সা, আমরা বিক্রি করছি 60 টাকা 4 পয়সা, এই 5 টাকা গ্যাপের কারণে। কাজে আমাদের যে ওভারঅল যে লসগুলো হচ্ছে প্লাস আমরা যে এক্সপেন্সিভ জ্বালানি কিনছি সেটাকে যদি আমরা মিনিমাইজ করতে পারি তাহলে এই গ্যাপ, এই যে ওয়াইডেনিং গ্যাপ, এটাকে আমরা কমাতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে এই অর্থ বছর কিন্তু এটা সিগনিফিকেন্টলি বেড়ে যাবে, বিকজ আমাদের মিডল ইস্ট ক্রাইসিসের কারণে বেশি দামে কিনতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আমাদের গ্র্যাজুয়ালি, যেটা আমরা আগে বলতাম, আমি কিছুদিন আগে বলতাম যে আমাদের গ্র্যাজুয়াল এনার্জি ট্রানজিশন দরকার, আমার মনে হয় এখন আমাদের অ্যাক্সিলারেটেড এনার্জি ট্রানজিশন প্রয়োজন। রিনিউয়েবল এনার্জির কথা বললাম, শেষ করছি এনার্জি এফিসিয়েন্সির কথা বলে। এনার্জি এফিসিয়েন্সি অনেক ক্ষেত্রে লো হ্যাঙ্গিং ফ্রুট, অনেক অপরচুনিটি আছে ইন্ডাস্ট্রিগুলোতে, বাসাবাড়িতেও, সেটা আমাদের চিন্তা করা উচিত। একটা ছোট এক্সাম্পল দিই, আমরা যে ফ্যানগুলো ইউজ করি সবার বাসায়, আমরা কিন্তু ফ্যান ম্যাক্সিমাম টাইম ইউজ করি, বাতি কিন্তু আমরা খুব বেশি সময় ব্যবহার করি না। এই ফ্যানগুলো কিন্তু যেগুলো পুরনো সেগুলো 80 ওয়াট 100 ওয়াট, সবগুলো ফ্যানকে আগামী 5-7 বছরের ভিতর যদি 35 ওয়াটের বিএলডিসি ফ্যান দিয়ে যদি আমরা রিপ্লেস করতে পারি, সেখানে সিগনিফিকেন্ট বিদ্যুৎ সাশ্রয়ের সুযোগ আছে। একইভাবে ফিউচারে লোকজন যে এয়ার কন্ডিশনার কিনবে, আমাদের মূল লোডের কিন্তু মেজর পার্ট হচ্ছে এই কুলিং লোড, এয়ার কন্ডিশনার এবং ফ্যান। এটা কিন্তু এক্সাম্পল হচ্ছে যে বৃষ্টি হচ্ছিল তখন আমাদের পিক ডিমান্ড ছিল মাত্র 9,000 মেগাওয়াট, ওয়ারাজ আমাদের 10,000 মেগাওয়াট, কিন্তু আমাদের গরমের সময় এটা কদিন আগেই, যেমন এপ্রিল 23-24 তারিখে ছিল 16,700 মেগাওয়াট, যখন বৃষ্টি হচ্ছে তখন এটা 9,000 মেগাওয়াটে নেমে আসছে। এই সিগনিফিকেন্ট ডিফারেন্সটা কিন্তু হচ্ছে এয়ার কন্ডিশনার এবং ফ্যান। কাজে এই ফিউচারে আমরা এই জিনিসগুলো যেন ইনসেন্টিভাইজ করি, গভর্নমেন্ট যেন ইনসেন্টিভাইজ করে তাদেরকে এফিশিয়েন্ট এয়ার কন্ডিশনার, এফিশিয়েন্ট ফ্যান এগুলো কিনতে সহায়তা করে। এখানে একটা ডিসপ্রপোর্শনেট ট্যাক্সের ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এয়ার কন্ডিশনারের যে কম্প্রেসার আছে, কম্প্রেসার উইথ ইনভার্টার আনলে সেটার উপর হাই ইম্পোর্ট ডিউটি আছে কম্পেয়ার টু কম্প্রেসার উইদাউট ইনভার্টার। এটাও কিন্তু একটা অ্যানোম্যালি। আপকামিং বাজেটে গভর্নমেন্ট যদি এটা অ্যাড্রেস করে তাহলে হয়তো ভালো হবে। লাস্ট কথা, সেটা হচ্ছে যে নবায়নযোগ্য জ্বালানি প্রসারের জন্য গভর্নমেন্টের হাতে সুযোগ আছে। আপকামিং বাজেটে গভর্নমেন্টের হয়তো ইনোভেশনেরও সুযোগ আছে। এইখানে হয়তো 5,000 কোটি টাকার মতো যদি একটা বাজেট অ্যালোকেশন গভর্নমেন্ট করতে পারে, সোলার ইরিগেশন, রুফটপ সোলার এবং অন্যান্য ইন্টারভেনশন হয়তো কুইকলি ইমপ্লিমেন্ট করা যাবে, এবং সাথে আমদানি শুল্কের কথা যেটা বলছিলাম সেটা যদি ওয়েভার দেওয়া হয়। ধন্যবাদ।